পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। স্থানীয় সরকার নির্বাচনে দলের ভরাডুবির জেরে এই সিদ্ধান্ত। ইরান আমেরিকা প্রথম দফা বৈঠক শেষ হলেও তেহরানের পরমাণু কর্মসূচি ও লেবাননে যুদ্ধবিরতি নিয়ে আসেনি সমাধান। এবং ইউক্রেনের জাপোরিঝিয়া ও ওডেসায় রাশিয়ার হামলা, নিহত 2 জন, ধ্বংস বহু ঘরবাড়ি। আন্তর্জাতিক বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি সিরাজু মুনিরা বিলাসী। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি সংবাদে। নানা নাটকীয়তার পর অবশেষে পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সোমবার লন্ডনের 10 ডাউনিং স্ট্রিটের সামনে এক ভাষণে এই ঘোষণা দেন তিনি। পাশাপাশি ক্ষমতাসীন লেবার পার্টি নেতৃত্ব থেকেও পদত্যাগ করছেন স্টারমার। তবে দলের পরবর্তী নেতৃত্ব নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি অন্তর্বর্তীকালীনভাবে দায়িত্বে বহাল থাকবেন বলেও জানান। 2024 সালে জাতীয় নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রী পদে আসেন স্টারমার। গত মে মাসে স্থানীয় নির্বাচনে লেবার পার্টির ভরাডুবির জেরে ব্রিটেনের রাজনৈতিক মহলে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের জনপ্রিয়তা তলানিতে ঠেকে। শেষ পর্যন্ত রাজনৈতিক চাপের মুখে পদত্যাগ করলেন তিনি। ভাষণে স্টারমার জানান, সোমবার তিনি রাজা চার্লসের সঙ্গে পদত্যাগের বিষয়ে কথা বলেছেন। সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। পাশাপাশি নিজের উত্তরসূরিকে পূর্ণ সমর্থন দেবেন বলেও জানান বিদায়ী ব্রিটিশ প্রধানমন্ত্রী। ভাষণের শেষ মুহূর্তে এসে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। চোখে জল এবং ভাঙা গলায় শেষ করেন বিদায়ী বক্তব্য। ইরান আমেরিকার প্রথম দফার বৈঠক শেষ হলেও পারমাণবিক কর্মসূচি ও লেবাননের যুদ্ধবিরতি নিয়ে আসেনি সমাধান। এমন অবস্থায় চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে আলোচনা অব্যাহত রয়েছে। তবে ইরানে আবারও ট্রাম্পের হামলার হুমকির পাল্টা জবাব দিয়েছে তেহরান। চুক্তি লঙ্ঘন হলে কড়া জবাব দেওয়ার ইঙ্গিত দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। সুইজারল্যান্ডে শুরু হওয়া ইরান আমেরিকার শান্তি আলোচনা 60 দিন ধরে চলার কথা। লক্ষ্য গত বুধবার সই হওয়া 14 দফার সমঝোতা স্মারকে থাকা বিষয়গুলো নিয়ে ঐক্যমত্যে পৌঁছে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করা। প্রথম ধাপে প্রায় 80 মিনিট বৈঠক চলে, এরপর বিরতি। পরে কাতার এবং ইরানের প্রতিনিধিরা আলোচনায় বসেন। তবে শেষমেশ তেহরানের পারমাণবিক কর্মসূচি আর লেবাননে যুদ্ধবিরতির মতো বৃহৎপূর্ণ বিষয়গুলো সমাধান নিয়ে সংশয় থেকেই যায়। বৈঠকের মধ্যে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ঘোষণা দেন, ইরানের সাথে নতুন করে সম্পর্ক শুরু করবে ওয়াশিংটন। হরমুজ প্রণালীর উন্মোচন, ইরানের পারমাণবিক কর্মসূচির সমাপ্তি, সবকিছুই সম্পন্ন হয়েছে। এখন প্রশ্ন হলো, আমরা একসাথে আর কতটা অর্জন করতে পারি? আমরা কি একটি নতুন অধ্যায় শুরু করতে পারি? আমেরিকা ইরানের সঙ্গে নতুন অধ্যায় শুরু করতে পারে। এরই মধ্যে ইরানের গণমাধ্যম জানিয়েছে প্রথম দফার বৈঠক শেষ হয়েছে। তবে বৈঠকে অংশ নেওয়া এক আমেরিকার কূটনৈতিক জানান, প্রথম দফার বৈঠক শেষ হলেও চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে রাতভর আলোচনা অব্যাহত রেখেছে ইরান আমেরিকা। ইরানের অর্থনৈতিক কমিটির সদস্য হোসেন ঘোরবানজাদে বলেন, বেশ কিছু বিষয় তারা একমত হয়েছে। তবে লেবাননে যুদ্ধ বন্ধ না হলে সব আলোচনা ভেস্তে যাবে। আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় লেবানন। স্বাভাবিকভাবে এটি এখন যুদ্ধ সমাপ্তি ঘোষণার অন্যতম প্রধান রণাঙ্গন। যদি তা না ঘটে, তাহলে পরবর্তী বিষয়গুলো নিয়ে নিশ্চিতভাবেই কোনো আলোচনা হবে না। এর আগে বৈঠক চলাকালীন ইরানে আবারও হামলার হুমকি দেন ট্রাম্প। বলেন, হিজবুল্লাহ ঝামেলা সৃষ্টি করতে থাকলে ইরানের উপর শক্তিশালী আঘাত করা হবে। যার জেরে পাল্টা হুমকি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। বলেন, স্বাক্ষরিত চুক্তি লঙ্ঘিত হলেই বা অযৌক্তিক দাবি জানানো হলে তেহরান তার কড়া জবাব দিতে প্রস্তুত। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। দক্ষিণ লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে আমেরিকার সঙ্গে আলোচনা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, লেবাননে তারা নিরাপত্তা বলয় বজায় রাখবে। ইসরায়েল চুক্তি মানতে বাধ্য নয় জানিয়ে ইরানের পরমাণু নিয়েও কঠোর বার্তা দিয়েছেন তিনি। এদিকে ইসরায়েলের যে কোনো আগ্রাসনের জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ। ইরান আমেরিকার চুক্তি এবং লেবাননে যুদ্ধ বন্ধের আলোচনায় ইসরায়েলের কোনো প্রতিনিধিত্ব ছিল না। ওয়াশিংটন এবং তেহরানের শান্তি চুক্তির প্রধান শর্তগুলোর মধ্যে রয়েছে লেবাননে যুদ্ধ বন্ধ করা, যার নিশ্চয়তা দেবে আমেরিকা।
ট্রাম্প আগে জানিয়েছেন নেতানিয়াহুকে তিনি যা বলবেন তাই শুনবেন। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন এ চুক্তির শর্ত মেনে চলতে কোনোভাবেই বাধ্য নয় তেল আবিব। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন ইসরায়েলের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তার সেনারা লেবাননের অভ্যন্তরে নিরাপত্তা অঞ্চলে অবস্থান করবে, যা দক্ষিণ লেবাননের প্রায় 10 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। সুইজারল্যান্ডে আমেরিকা এবং ইরানের আলোচনা নিয়ে মন্তব্য করেন নেতানিয়াহু। বলেন, যতদিন তিনি প্রধানমন্ত্রী থাকবেন পরমাণু নিয়ে ইরানের আশা কোনোদিন পূরণ হতে দেবেন না। আমেরিকা বলে আমি তাদের কথায় চলি, ইসরায়েলেও তাই বলা হয়। আসলে এর কোনোটিই সত্যি নয়। আমি ইসরায়েলের স্বার্থের পক্ষে দাঁড়াই। এদিকে হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম ইসরায়েলকে হুঁশিয়ার করে জানিয়েছেন ইসরায়েল সেনারা লেবাননে থাকলে তার জবাব দেবে তারা। আগ্রাসন পুরোপুরি বন্ধ করার শর্তে যে কোনো যুদ্ধবিরতিতে আমরা ইতিমধ্যেই প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু আমরা কোনো লঙ্ঘন মেনে নেব না। ইসরায়েল সেনারা লেবাননে থাকতে পারবে না বলেও জানিয়ে দিয়েছে হিজবুল্লাহ প্রধান। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জীবনের সবচেয়ে প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম প্রকাশ করেছেন। ভারতীয় হিসেবে নিজের স্ত্রী উষা ভ্যান্সের নাম এবং পাকিস্তানি হিসেবে দেশটির সেনাপ্রধান আসিম মুনিরের নাম উল্লেখ করেন তিনি। একই সঙ্গে তিনি আসিম মুনিরের কূটনৈতিক ভূমিকারও প্রশংসা করে বলেন, গত 3 মাসে তিনি মুনিরের সঙ্গে অন্য যে কারো তুলনায় বেশি কথা বলেছেন। সুইজারল্যান্ডে ইরান ও আমেরিকার আলোচনায় অংশ নিয়ে ভ্যান্স এসব মন্তব্য করেন। ওই সময় আলোচক দলের সদস্যদের সঙ্গে আসিম মুনিরও উপস্থিত ছিলেন। ভ্যান্স বলেন, কয়েক মাস ধরে চলা আমেরিকা এবং ইরান সংঘাতের মধ্যে কূটনৈতিক সমাধান খুঁজে পাওয়া সম্ভব হওয়ায় ওয়াশিংটন কৃতজ্ঞ। কাতারের রাস লাফান শিল্পাঞ্চলের একটি গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এতে আহত হয়েছে 54 জন। এখনও নিখোঁজ আছেন কমপক্ষে 18 জন। কাতারের রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি কাতার এনার্জি এবং দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার রাতে পৃথক বিবৃতিতে বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, অভ্যন্তরীণ যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। আরও বলা হয়েছে, ফায়ার সার্ভিস এবং বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর উদ্ধার কর্মীদের কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। রবিবার দিবাগত রাতে এ হামলা চালানো হয় বলে জানায় রয়টার্স। এতে 1 জন নিহত ও 3 জন আহত হয়েছেন। এছাড়া ধসে পড়েছে বহু ঘরবাড়ি। এদিকে দেশটির ওডেসা প্রদেশেও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এতেও 1 জন নিহত এবং অন্তত 3 জন আহতের খবর পাওয়া গেছে। রবিবার দিবাগত রাতে রাশিয়ার হামলায় হঠাৎই কেঁপে ওঠে ইউক্রেনের জাপোরিজিয়া শহর। আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে ধেয়ে আসে রুশ ড্রোন। ইরানি নকশার শাহেদ ড্রোন দিয়ে এই হামলা চালায় রুশ বাহিনী। আবাসিক এলাকাকে লক্ষ্যবস্তু করে রাশিয়া। এ হামলায় ধসে পড়ে বেশ কিছু ঘরবাড়ি। হামলাটা যখন হলো আমি কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে গেল। আমার স্ত্রী নাতালিয়া মারা গেছে। আমার পায়েও মারাত্মক চোট লেগেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। জাপোরিজিয়ার গভর্নর ইভান ফেদোরভ জানান, শুধু এবারই নয়, এর আগে শনিবারও শহরটিতে অন্তত 9 বার বড় ধরনের হামলা চালিয়েছে রুশ সেনারা। যুদ্ধ শুরুর পর থেকেই জাপোরিজিয়া শহরটি রাশিয়ার মূল লক্ষ্যবস্তুগুলোর একটিতে পরিণত হয়। এই অঞ্চলে একের পর এক হামলায় সাধারণ মানুষের নিরাপত্তা এখন চরম হুমকির মুখে পড়েছে। এদিকে একই দিন ওডেসার একটি কৃষি খামার লক্ষ্য করে শক্তিশালী ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে রুশ বাহিনী। এতে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। ওডেসা কর্তৃপক্ষ জানায়, এই হামলায় ঘটনাস্থলেই 1 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত 3 জন। এইচ.এ. মাতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আন্তর্জাতিক বুলেটিনে দিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক বুলেটিনে। আমেরিকায় দুষ্প্রাপ্য খনিজ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে চায়না। পাশাপাশি আমেরিকার সামরিক বাহিনীর সঙ্গে যুক্ত 10টি প্রতিষ্ঠানের উপরও রপ্তানিতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সোমবার চায়নার বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে তথ্য জানিয়েছে। এর আগে এই মাসের শুরুর দিকে
চায়নার সামরিক বাহিনীকে সহায়তার অভিযোগে ই কমার্স জায়ান্ট আলিবাবা, সার্চ ইঞ্জিন বাইদু এবং গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি ও নিওর ওপর নিষেধাজ্ঞা দেয় আমেরিকা। ওয়াশিংটনের সেই পদক্ষেপের পাল্টা জবাবেই এবার এই সিদ্ধান্ত নিল বেইজিং। চায়নার বাণিজ্য মন্ত্রণালয় জানায়, আমেরিকা সরকারের বিদ্বেষপূর্ণ আচরণের জবাব দিতে এবং চায়নার জাতীয় নিরাপত্তা ও স্বার্থ সুরক্ষার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল পেন্টাগন সমর্থিত এমপি ম্যাটেরিয়ালস, আমেরিকায় দুষ্প্রাপ্য খনিজের একমাত্র খনি পরিচালনা করে এই প্রতিষ্ঠান। এছাড়া খনি থেকে চুম্বক তৈরির সরবরাহ চীনের সঙ্গে যুক্ত ইউএসএ রেয়ার আর্থ এবং বিশেষ ধরনের মোটর প্রস্তুতকারক প্রতিষ্ঠান এভিএক্স ও এ তালিকায় রয়েছে। কলম্বিয়ার প্রেসিডেন্সিয়াল নির্বাচনে জয়ী হয়েছেন ডানপন্থী প্রার্থী আবেলার্দো দে লা এসপ্রিয়েলা। প্রতিদ্বন্দ্বী সেনেটর আইভান সিপেডার চেয়ে 2,50,000 ভোটের ব্যবধানে জিতেছেন ট্রাম্প সমর্থিত এসপ্রিয়েলা। তাকে অভিনন্দন জানিয়ে ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়েছেন ট্রাম্প। একই সঙ্গে অভিনন্দন জানিয়ে ওয়াশিংটনের সঙ্গে কাজ করার আহ্বান জানান স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। এবার ডানপন্থী রাজনীতির দিকে ঝুঁকল ল্যাটিন আমেরিকার আরও এক দেশ কলম্বিয়া। বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে সরিয়ে ক্ষমতায় আসছেন ডানপন্থী নেতা আবেলার্দো ডে লা এসপ্রিয়েলা। প্রতিদ্বন্দ্বী আইভান সিপেডার বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর 1%-এরও কম ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থিত এই নেতা। জয়ের পর দেয়া ভাষণে এসপ্রিয়েলা জনগণকে ঐক্যের ডাক দেন। কলম্বিয়ার সব নাগরিকের জন্য কাজ করবেন বলেও প্রতিশ্রুতি দেন। ট্রুথ সোশ্যালে এসপ্রিয়েলাকে অভিনন্দন জানিয়ে পোস্ট দিয়েছেন ট্রাম্প। পাশাপাশি তাকে অভিনন্দন জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন আমেরিকার স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। তিনি জানান, কলম্বিয়াকে নিরাপত্তা সহযোগিতা দেয়া, আমেরিকায় অবৈধ অভিবাসন বন্ধ এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরালো করতে আগ্রহী ট্রাম্প প্রশাসন। অপরাধ দমন, সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পদক্ষেপ, তেল গ্যাস খাতে বিনিয়োগ বৃদ্ধি, কর কমানো এবং সরকারের আকার ও রাষ্ট্রীয় ব্যয় 40% কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন এসপ্রিয়েলা। তবে উত্তরসূরি গুস্তাভো পেত্রোর সরকারের ন্যূনতম মজুরি বৃদ্ধি সহ অন্যান্য সামাজিক কর্মসূচি অব্যাহত রাখবেন বলেও জানান এসপ্রিয়েলা। নির্বাচনে জয়ী হলেও এসপ্রিয়েলার জন্য অপেক্ষা করছে আরও বড় পরীক্ষা। অল্প ব্যবধানে জয়ের কারণে এসপ্রিয়েলাকে অধিকাংশ আইন প্রণেতার সমর্থন নিশ্চিত করতে হবে। পাশাপাশি দেশের আর্থিক খাতে বড় অঙ্কের ঋণ ও জনগণের মাঝে রাজনৈতিক বিভাজন মোকাবেলা করা তার জন্য এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আমানুর রহমান, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। প্রায় 5 দশক পর প্রথমবারের মতো বিদেশিদের জন্য ভিসা ফি বাড়িয়েছে জাপান। আগামী 1 জুলাই থেকে কার্যকর হতে যাওয়া নতুন হারে একক প্রবেশ ভিসার ফি বর্তমানের তুলনায় 5 গুণ বাড়বে। সোমবার বিবিসির প্রতিবেদনে জানানো হয়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী সিঙ্গেল এন্ট্রি ভিসার ফি 3,000 ইয়েন থেকে বাড়িয়ে 15,000 ইয়েন করা হয়েছে। একইভাবে বহুবার প্রবেশ বা মাল্টিপল এন্ট্রি ভিসার ফি 6,000 ইয়েন থেকে বাড়িয়ে 30,000 ইয়েন নির্ধারণ করা হয়েছে। জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি জানান, মুদ্রাস্ফীতি ও বিনিময় হার পরিবর্তনের পর ভিসা ফি সংশোধন করা হয়েছে। তিনি মনে করেন, এই সিদ্ধান্তের ফলে বিদেশি পর্যটক আগমনে তাৎক্ষণিক কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। আন্তর্জাতিক বুলেটিনের এই পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক বুলেটিনে। কিউবান বিপ্লবের কিংবদন্তি নেতা ফিদেল কাস্ট্রোর অন্যতম প্রধান সহযোগী রামিরো ভালদেস মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 94 বছর। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানাল সামাজিক মাধ্যমে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে। তবে তার মৃত্যুর কারণ এখনও জানানো হয়নি। 1959 সালে কাস্ট্রোর নেতৃত্বাধীন গেরিলা বাহিনী ক্ষমতা গ্রহণের পর থেকে কয়েক দশক ধরে কিউবা সরকারের শীর্ষ পদে ছিলেন ভালদেস। কিউবায় তাকে হিরো অফ দ্য রিপাবলিক বা প্রজাতন্ত্রের নায়ক এবং কমান্ডার অফ দ্য রেভলিউশন বা বিপ্লবের কমান্ডার উপাধিতে ভূষিত করা হয়। 2019 সাল পর্যন্ত ক্ষমতাসীন কিউবান কমিউনিস্ট পার্টির শক্তিশালী পলিট ব্যুরোর অন্যতম সদস্য ছিলেন রামিরো। মৃত্যুর আগ পর্যন্ত তিনি কিউবার উপপ্রধানমন্ত্রী হিসেবে দেশটির চলমান তীব্র জ্বালানি সংকট মোকাবেলায় কাজ করছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কিউবার স্বরাষ্ট্রমন্ত্রী, উপপ্রতিরক্ষা মন্ত্রী, তথ্য ও যোগাযোগ মন্ত্রী এবং ভাইস প্রেসিডেন্টের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব সামলেছেন।
বছরের দীর্ঘতম দিন আর রাতকে ঘিরে ইউরোপ জুড়ে চলছে নানা আয়োজন। জ্যোতির্বিজ্ঞানের ভাষায় এই দিনটিকে বলা হয় গ্রীষ্মকালীন অয়নান্ত বা সামার সলস্টিস। ব্রিটেনে গ্রীষ্মকালীন সূর্য অয়ন উদযাপনে ভিড় করেন প্রায় 20,000 মানুষ। নাচ গান ও বিভিন্ন আয়োজনে সূর্য অয়নকে বরণ করে নেয় বিশ্বের নানা প্রান্তের মানুষ। তখনও ফোটেনি ভোরের আলো। বছরের দীর্ঘতম দিন আর রাতকে বরণ করতে ব্রিটেনের প্রাগ ঐতিহাসিক স্টোনহেঞ্জে জড়ো হন 20,000-এর বেশি মানুষ। পাথরের গা ঘেঁষে ততক্ষণে উঁকি দিতে শুরু করেছে দিনের প্রথম সূর্য। সূর্যোদয়ের সময় আলো ছায়ার খেলা আর নানা রঙের আভায় চারিদিক রঙিন হয়ে ওঠে। সূর্যিমামা তখন হাতছানি দিয়ে নিজের সৌন্দর্যের প্রশংসা করাতে বেশি আনন্দ পায়। সূর্যের এমন রূপে মাতোয়ারা হতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেক পর্যটক ছুটে যায় ব্রিটেনের এই স্থাপনায়। আজকের সূর্যোদয় চমৎকার ছিল, কারণ সূর্য উঠতে একটু বেশি সময় নিয়েছিল। সাথে উল্লাস আর ঢাকের শব্দ আমাদের মুগ্ধ করেছে। স্টোনহেঞ্জ এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি গ্রীষ্ম এবং শীত উভয় আয়ন্তকেই সূর্যের অবস্থানের সাথে সরাসরি সারিবদ্ধ থাকে, যে কারণে আয়ন্তের সময়টাতে এখানে ভিড় করেন বিশ্বের নানা প্রান্তের মানুষ। সারা বছর বন্ধ থাকলেও আয়ন্ত উপলক্ষে মূল পাথরের বৃত্তটি খুলে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য। এছাড়াও বেশ কয়েকটি সম্প্রদায়ের মানুষ দিনটিকে পবিত্র বলেও মনে করেন। চলে ঐতিহ্যবাহী পোশাক আর আচার অনুষ্ঠানের মাধ্যমে নানা উদযাপন। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। এই ছিল আন্তর্জাতিক বুলেটিনে। একটু পরেই দেখবেন জেলা বুলেটিন। চ্যানেল ওয়ানের সঙ্গে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।